5th সেমিস্টার, মেজর পলিটিক্যাল সায়েন্স, ইন্ডিয়ান পলিটিক্যাল ট্র্যাডিশন। সেখান থেকে মেজর 10 কিছু এসএকিউ কোশ্চেন। তাহলে প্রথমেই গান্ধীজি কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন? না, গান্ধীজি 1869 খ্রিস্টাব্দের 2 অক্টোবর গুজরাটের পোরবন্দর নামক স্থানে জন্মগ্রহণ করেন। দ্বিতীয়, গান্ধীর দ্বারা সংগঠিত কয়েকটি গণ আন্দোলনের নাম উল্লেখ করো। না, গান্ধীর দ্বারা সংগঠিত কয়েকটি গণ আন্দোলনের নাম হলো অসহযোগ আন্দোলন, সত্যাগ্রহ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন। 3 নম্বরে, অহিংসা বলতে কি বুঝিয়েছেন? না, গান্ধীর সত্যাগ্রহের দ্বিতীয় নীতি হলো অহিংসা। এই অহিংসা সম্পর্কে গান্ধীজি প্রথম থেকেই বলে এসেছেন যে কোনো ধরনের সামাজিক তাৎপর্যপূর্ণ কাজ যদি সত্য ও উপলব্ধির দিকে অগ্রসর হয় তাহলে তার অনিবার্য সিদ্ধান্ত হবে অহিংসা। এবং এক কথায় বলা যায় যে হিংসাকে পরিত্যাগ করে সত্যর দিকে অগ্রসর হওয়ার নামই হলো অহিংসা। গান্ধীর মতে সত্য কী? 4 নম্বর কোশ্চেন। না, সত্যাগ্রহের প্রথম মৌল নীতি হলো সত্য। সত্য সম্পর্কে গান্ধীজি বলেছেন, সত্যের প্রতি অবিচল নিষ্ঠা তাকে এমন বিশেষ শক্তি মণ্ডিত করে যখন সেটি লাভ ফোর্স বা প্রেমের শক্তিতে পরিণত হয়। তিনি সত্যকে দ্যাট উইচ ইজ অর্থাৎ যা আছে, যার ভয় নেই এবং যা শাশ্বত ও অবিনশ্বর তার সাথেই তুলনা করেছেন। 5 নাম্বার, আদি ব্যবস্থা বা ট্রাস্টিশিপ বলতে গান্ধী কী বুঝিয়েছেন? না, গান্ধীজি ট্রাস্টিশিপ বলতে এমন একটি সামাজিক অর্থনৈতিক নীতির বোঝাতে চেয়েছেন যেখানে ধনীরা তাদের সম্পত্তিকে ব্যক্তিগত মালিকানা হিসেবে নয় বরং সমাজের কল্যাণের জন্য ট্রাস্ট বা আমানতি হিসেবে ব্যবহার করবে। অর্থাৎ ধনীরা সমাজের অভিভাবক বা ট্রাস্টি হিসেবে কাজ করবেন। সম্পদ থাকবে তাদের কাছে কিন্তু তার ব্যবহার হবে সকলের কল্যাণে। এর মাধ্যমে শ্রেণী বৈষম্য ও শোষণ কমে যাবে। সারাংশ, না, গান্ধীর মতে ট্রাস্টিশিপ হলো ধনীরা তাদের সম্পদকে সমাজের কল্যাণের জন্য আমানত হিসেবে ব্যবহার করবে, ব্যক্তিগত ভোগের জন্য নয়। 6 নম্বরে, গান্ধীর রাষ্ট্রদর্শন কোন অনুপ্রেরণ দ্বারা প্রভাবিত? না, গান্ধীর রাষ্ট্রদর্শন মূলত দুটি প্রধান অনুপ্রেরণ দ্বারা প্রভাবিত। একে, ভারতের প্রাচীন ধর্ম দর্শন ও নৈতিকতা। হিন্দু, জৈন ও বৌদ্ধ ধর্মের অহিংসা, সত্য, অপরিগ্রহ ও নৈতিক আত্মসংযম। দ্বিতীয়ত, পাশ্চাত্য মানবাধিকার চিন্তাধারা। কী বলছে? পাশ্চাত্য মানবাধিকার চিন্তাধারা। না, টলস্টয়, রুসো ও থোরোর মানবাধিকার, নৈতিকতা ও অসহযোগ আন্দোলনের ধারণা। কী বলছে? না, গান্ধীর রাষ্ট্রদর্শন ভারতীয় ধর্ম, নৈতিক মূল্যবোধ ও পাশ্চাত্য মানবতার চিন্তার সম্মিলিত ভাব প্রকাশ করে। সেলফ সাফারিং। তাহলে সেলফ সাফারিং বা আত্মনিগ্রহ কী? না, সেলফ সাফারিং বা আত্মনিগ্রহ হলো অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে অহিংস উপায়ে নিজের কষ্ট স্বীকার করে সত্য প্রতিষ্ঠা করার নীতি। গান্ধীর মতে সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্য নিজে কষ্ট সহ্য করা, প্রতিপক্ষকে আঘাত না করে নিজের আত্মত্যাগের মাধ্যমে তার বিবেক জাগ্রত করাই আত্মনিগ্রহ। সংক্ষেপে বলতে গেলে অন্যায়ের বিরুদ্ধে অহিংসাকে
বা অহিংসা ভাবে নিজের কষ্ট স্বীকার করে সত্য প্রতিষ্ঠার যে নীতি তাকে সেলফ সাফারিং বা আত্মনিগ্রহ বলে তাকেই। মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ গ্রন্থের রচয়িতা কে? না মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ গ্রন্থের রচয়িতা হলেন মহাত্মা গান্ধী। তাহলে গ্রন্থটি 1925 সালে প্রথম প্রকাশিত হয়। জেপি নারায়ণের কয়েকটি গ্রন্থের নাম উল্লেখ করো। নিচে জেপি নারায়ণের কয়েকটি গ্রন্থের নাম উল্লেখ করা হলো। হু সোশ্যালিজম, এটি 1936 সালে প্রকাশিত হয়েছে। তারপর এ পি ফর কনস্ট্রাকশন অফ ইন্ডিয়ান পলিটি, এটি 1959 সালে প্রকাশিত হয়েছে। তারপর রিকগনাইজ অফ ইন্ডিয়ান পলিটি, এটি 1959 সালেই প্রকাশিত হয়েছে। তারপর প্রিন্স ডায়েরি, এই প্রিন্স ডায়েরি প্রকাশিত হয়েছে 1977 সালে। আর দ্য টোটাল রিভলিউশন, এটি প্রকাশিত হয়েছে 1975 সালে। তাহলে 1974 থেকে 75 সালের মধ্যে। জয়প্রকাশ নারায়ণ কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন? না জয়প্রকাশ নারায়ণ 11ই অক্টোবর 1902 খ্রিস্টাব্দে বিহারের সিতাব দিয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। সেটি তৎকালীন বঙ্গ উড়িষ্যা প্রদেশের অংশ ছিল। 11 নম্বর, গান্ধীজি কত খ্রিস্টাব্দে কোথায় প্রথম অহিংসা আন্দোলন প্রয়োগ করেন? না গান্ধীজি প্রথম অহিংসা আন্দোলন বা সত্যাগ্রহ প্রয়োগ করেন 1906 খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকার ট্রান্সভাল প্রদেশের এশিয়াটিক রেজিস্ট্রেশন আইনের বিরুদ্ধে। গান্ধীজি কোন কোন দার্শনিকদের দ্বারা প্রভাবিত হয়েছিল? না গান্ধীজি যেসব দার্শনিকদের দ্বারা প্রভাবিত হয়েছিল সেগুলি নিম্নরূপ: লিও টলস্টয়, অহিংসা, ভালোবাসা ও নৈতিকতার আদর্শ; হেনরি ডেভিড থরো, তাহলে সিভিল ডিসওবিডিয়েন্স, নাগরিক অধ্যত্তা তত্ত্ব। তারপরে 3 নম্বরে জন রাস্কিন, সমাজনীতি ও মানব কল্যাণমূলক দর্শন। 13 নম্বর, পূর্ণাঙ্গ বিপ্লব বলতে কি বোঝায়? না পূর্ণাঙ্গ বিপ্লব বা টোটাল রিভলিউশন বলতে জয়প্রকাশ নারায়ণ প্রদত্ত এমন এক সর্বাঙ্গীন সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনকে বোঝায় যার মাধ্যমে রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, নৈতিকতা, সামাজিক সম্পর্ক, প্রশাসন সমস্ত ক্ষেত্রে মৌলিক ও শান্তিপূর্ণ পরিবর্তন আনা যায়। সংক্ষেপে বলতে গেলে পূর্ণাঙ্গ বিপ্লব হলো সমাজের সকল ক্ষেত্রের সর্বাত্মক ও অহিংস পরিবর্তন যা মানুষের জীবনকে নৈতিক, ন্যায় ভিত্তিক ও শোষণমূলক করতে চায়। 14 নম্বর, না কোন ন্যাশনাল এমার্জেন্সির বিরুদ্ধে জেপি নারায়ণ ডাক দিয়েছিলেন? না জয়প্রকাশ নারায়ণ 1975 সালে জাতীয় জরুরি অবস্থার বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছিলেন। 15 নম্বর, পুঁজিবাদীর বিরুদ্ধে লোহিয়ার দুটি সমালোচনা উল্লেখ করো। রামমোহন লোহিয়ার মতে পুঁজিবাদীর বিরুদ্ধে প্রধান সমালোচনার মধ্যে দুটি হলো সম্পদের বৈষম্য সৃষ্টি করা আর একটা শ্রমিক শ্রেণীর শোষণ ঘটায়। তাহলে পুঁজিবাদ কিছু লোকের হাতে বিপুল সম্পদ কেন্দ্রীভূত করে এবং সমাজে ধনী দারিদ্র্যের বৈষম্য ছড়ায়, এটা সম্পদের বৈষম্য সৃষ্টি। আর শ্রমিকদের শোষণ, এখানে পুঁজিবাদে
মুনাফাই প্রধান উদ্দেশ্য হওয়ার শ্রমিকরা ন্যায্য মজুরি ও মানবিক অধিকার থেকে বঞ্চিত হয়। 16 নম্বর, রামমোহন লোহিয়ার কয়েকটি গ্রন্থের নাম। রামমোহন লোহিয়ার কয়েকটি গ্রন্থ, সেখানে থেকে দুটি গ্রন্থ তুলে ধরা হয়েছে। ম্যাক্স গান্ধী অ্যান্ড সোশ্যালিজম, সেটি 1963 সালে প্রকাশিত হয়েছে। আরেকটা দ্য কাস্ট সিস্টেম, এটা 1964 সালে প্রকাশিত হয়েছে। 13 নম্বর, গণতন্ত্র বলতে কী বোঝায়? গণতন্ত্র হলো এমন এক শাসন ব্যবস্থা যেখানে জনগণই শাসন ক্ষমতার মূল উৎস। জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করে। গণতন্ত্রে সমতা, স্বাধীনতা, ন্যায় বিচার ও জনগণের মতামতের প্রতি সম্মান প্রধান বৈশিষ্ট্য। সংক্ষেপে বলতে গেলে গণতন্ত্র হলো এমন একটি ব্যবস্থা যেখানে জনগণের দ্বারা, জনগণের জন্য এবং জনগণের শাসন প্রতিষ্ঠিত হয়। 18 নম্বর, গণতান্ত্রিক সমাজবাদ কাকে বলে? গণতান্ত্রিক সমাজবাদ হলো এমন একটি রাজনৈতিক ও অর্থনৈতিক মতামত যেখানে সমাজতত্ত্বের লক্ষ্য যেমন সামাজিক ন্যায়, সমতা ও সম্পদের সুষম বণ্টন গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে অর্জন করা হয়। অর্থাৎ অহিংসতা বা একনায়কতত্ত্ব নয়, বরং নির্বাচন, জনগণের মতামত এবং সাংবিধানিক পদ্ধতি অনুসরণ করে সমাজতান্ত্রিক সমাজ গড়ার প্রচেষ্টাই গণতান্ত্রিক সমাজবাদ বলা হয়। 19 নম্বর, ভূদান আন্দোলনের মুখ্য প্রবক্তাকে? এই ভূদান আন্দোলনের মুখ্য প্রবক্তা ছিলেন আচার্য বিনোবা ভাবে। মোহাম্মদ ইকবালের রচিত গ্রন্থের নাম কি? মোহাম্মদ ইকবালের রচিত গ্রন্থের নাম হল আসবার এ খুদি, যা তার দার্শনিক চিন্তার মূল প্রকাশ। এটি 1915 সালে প্রথম প্রকাশিত হয়। প্রতি এ রচয়িতাকে? টু ন্যাশনাল থিওরি এর মূল প্রবক্তা ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। এটি 1940 সালে লাহোর প্রস্তাবের মাধ্যমে অনুষ্ঠিতভাবে প্রকাশিত ও রাজনৈতিকভাবে স্বীকৃত পায়। 22 নম্বর, সাভারকরের মতে হিন্দুত্ব কী? সাভারকরের মতে হিন্দুত্ব কোনো ধর্মীয় ধারণা নয়, বরং এটি একটি সাংস্কৃতিক ও জাতীয় পরিচয়। তার মতে যে ব্যক্তি ভারতকে পিতৃভূমি, ফাদার্সল্যান্ড এবং পূর্ণভূমি, হোলি ল্যান্ড হিসাবে গ্রহণ করে সেই প্রকৃত হিন্দু। 23 নম্বর, সাভারকরের কয়েকটি গ্রন্থের নাম। সাভারকরের কয়েকটি গ্রন্থের নাম হল হিন্দুত্ব, হলিল্যান্ডটা কি? এটা হচ্ছে যে সাভারকরের মতে তার গ্রন্থ একটা দিক। তাহলে সাভারকরের গ্রন্থগুলির মধ্যে হিন্দুত্ব, হু ইজ এ হিন্দু, এটি 1923 সালে প্রকাশিত হয়েছিল। আর দ্য হিন্দু ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, এটি 1857, 1919, এই দুটি বই সাভারকরকে সর্বাধিক পরিচিত করে তোলেন। সাংস্কৃতিক জাতীয়বাদ বলতে কী বোঝায়? সাংস্কৃতিক জাতীয়তাবাদ হলো এমন এক মতবাদ যা মনে করে এক জাতির ভাষা, ধর্ম, ইতিহাস, ঐতিহ্য, মূল্যবোধ ও সাংস্কৃতিক এসবই জাতীয় পরিচয় ও ঐক্যের প্রধান ভিত্তি। অর্থাৎ রাজনৈতিক নয়, সংস্কৃতি জাতীয় পরিচয়ের মূল উৎস। এই ভাবনায় সাংস্কৃতিক জাতীয়তাবাদ। 25 নম্বর,
সামাজিক ন্যায় বলতে আম্বেদকর কী বুঝেছেন? না, B.R. আম্বেদকর এনার মতে সামাজিক ন্যায় হলো সমাজে কোনো ব্যক্তির ধর্ম, জাতি বলতে জাত, বর্ণ, লিঙ্গ, অর্থনৈতিক ব্যবস্থার ইত্যাদি কারণে বৈষম্য ও অসাম্য না থাকা এবং সকল মানুষের জন্য সমান অধিকার, সুযোগ ও মর্যাদা নিশ্চিত করা। সংক্ষেপে বলতে গেলে সকলের জন্য সমান অধিকার, সমান সুযোগ ও বৈষম্যমূলক সমাজ প্রতিষ্ঠাই আম্বেদকরের সামাজিক ন্যায়ের মূল ধারণা। 26 নম্বর বা আজকের লাস্ট কোশ্চেন, B.R. আম্বেদকরের রচিত কয়েকটি গ্রন্থের নাম। তাহলে B.R. আম্বেদকরের রচিত কয়েকটি গ্রন্থের নাম হচ্ছে, এখানে দুটি দেওয়া হয়েছে। সেখানে একটি হচ্ছে যে দ্য হিন্দু আওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, আরেকটা এটা আলাদা। তাহলে হচ্ছে এখানে দুটি দেওয়া আছে, এখানে যে দুটি দেওয়া হয়েছে সেই দুটির মধ্যে একটি হচ্ছে এনাহিলেন্স অফ কাস্ট, আরেকটা হচ্ছে দ্য বুদ্ধ অ্যান্ড হিজ ধর্ম। এই দুটি তার গ্রন্থ।